নিশ্চুপ বিশ্ব, শ্বাস আটকে আছে সবার। কারণ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছেছে যা দুই পরাশক্তিকে ঠেলে দিচ্ছে সরাসরি সংঘাতের কিনারায়। নজর এখন উত্তর আটলান্টিক মহাসাগরের দিকে। এখানে একটি ভুল সিদ্ধান্তই বদলে দিতে পারে পুরো বিশ্বের নিরাপত্তা চিত্র। মস্কো ভীষণ ক্ষুব্ধ। রাশিয়া আনুষ্ঠানিকভাবে নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেই সিদ্ধান্তের, যেখানে একটি রুশ পতাকাবাহী তেল ট্যাঙ্কার মারিনারা জব্দ করা হয়েছে। রাশিয়ার ভাষায় এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং তাদের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় নিশ্চিত করেছে জাহাজটি সত্যিই আটক করা হয়েছে। একই সঙ্গে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে এই অভিযান জাতিসংঘের ল অফ দ্য সি কনভেনশনকে প্রকাশ্যে উপেক্ষা করেছে। এই আন্তর্জাতিক চুক্তি বিশ্বজুড়ে মুক্ত নৌ চলাচলের নিশ্চয়তা দেয়। রাশিয়া আরও জানায় জাহাজটির ক্রুদের মধ্যে রুশ নাগরিক রয়েছেন, তাই তারা যুক্তরাষ্ট্রের কাছে দাবি জানিয়েছে এই নাবিকদের মানবিক ও মর্যাদাপূর্ণ আচরণ নিশ্চিত করতে হবে, তাদের অধিকার লঙ্ঘন করা যাবে না এবং দ্রুত দেশে ফেরার পথে কোনো বাধা দেওয়া যাবে না। মস্কো স্পষ্ট করে দিয়েছে তারা প্রতিটি পদক্ষেপ খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। বার্তাটি পরিষ্কার, হস্তক্ষেপ সহ্য করা হবে না। এই পরিস্থিতিতে উত্তর আটলান্টিকে উত্তেজনা ঘণ্টায় ঘণ্টায় বেড়েছে। ওয়াশিংটন ও মস্কোর মুখোমুখি অবস্থান ঢুকে পড়েছে এক বিপজ্জনক ও অস্থির অধ্যায়ে। এই নাটকীয় পরিস্থিতির পেছনের ঘটনা কি? যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী নিশ্চিত করেছে তারা উত্তর আটলান্টিকে একটি রুশ পতাকাবাহী তেল ট্যাঙ্কারের নিয়ন্ত্রণ নিয়েছে। অভিযোগ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ভঙ্গ। কয়েক সপ্তাহ ধরে গোপন নজরদারি ও ধাওয়া শেষে এই অভিযান চালানো হয়। জাহাজটির নাম এমভি ভেলা-1, যা মারিনারা নামেও পরিচিত। যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ড জানায় একটি ফেডারেল আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতে জাহাজটি আটক করা হয়েছে। মার্কিন কোস্টগার্ডের কাটার মনরো জাহাজটিকে ট্র্যাক করছিল। অভিযানে যুক্ত ছিল বিচার বিভাগ, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এবং নতুন নাম দেওয়া ডিপার্টমেন্ট অফ ওয়ার, যা আগে ডিপার্টমেন্ট অফ ডিফেন্স নামে পরিচিত ছিল। মার্কিন কর্মকর্তাদের দাবি মারিনারা তথাকথিত শ্যাডো ফ্লিট এর অংশ। এই নেটওয়ার্ক ব্যবহার করে ভেনেজুয়েলা, রাশিয়া ও ইরানের মতো নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশগুলো গোপনে তেল পরিবহন করে। ডিসেম্বরে ক্যারিবিয়া অঞ্চলে জাহাজটি ধরার চেষ্টা ব্যর্থ হয়েছিল, পরে সেটি আটলান্টিকে ঢুকে পড়ে। রয়টার্স জানায় এই জাহাজটি যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা ভিত্তিক তেল অবরোধ ব্যবস্থার ফাঁক গলে বেরিয়ে এসেছিল। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেজেথ স্পষ্ট করে বলেন, নিষেধাজ্ঞাপ্রাপ্ত ভেনেজুয়েলার তেলের উপর অবরোধ বিশ্বের যে কোনো প্রান্তেই কার্যকর থাকবে। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটি জানায় হেলিকপ্টার ব্যবহার করে মার্কিন সেনারা জাহাজে ওঠে। তাদের দাবি, কয়েক সপ্তাহ ধরে জাহাজটি অনুসরণ করা হচ্ছিল এবং একাধিকবার খারাপ আবহাওয়ার কারণে অভিযান স্থগিত করতে হয়। এক পর্যায়ে মারিনারা আইসল্যান্ডের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের খুব কাছাকাছি চলে যায়, যা পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তোলে। রয়টার্স পরে জানায় ওই সময় আশেপাশে একটি রুশ সাবমেরিন ও একটি নৌযানও অবস্থান করছিল। যদিও সরাসরি সংঘর্ষ হয়নি, তবু পটভূমি ছিল ভয়ঙ্কর। ভেনেজুয়েলা সংকট, আমেরিকার অভিযানে চীন কেন এত ক্ষুব্ধ? ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পর আন্তর্জাতিক রাজনীতি হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের সেনা অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় নতুন করে বিশ্ব শক্তিগুলোর মুখোমুখি অবস্থান স্পষ্ট করে দিয়েছে। এই ঘটনায় সবচেয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে চীন। বেইজিং স্পষ্ট ভাষায় বলেছে, যুক্তরাষ্ট্র নিজেকে বিশ্বের পুলিশ বা আন্তর্জাতিক আইনের বিচারক ভাবতে পারে না। চীনের মতে যা ঘটেছে তা কোনো আইনি প্রক্রিয়া নয়, বরং খোলামেলা শক্তি প্রয়োগ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন। চীনের অভিযোগ, আন্তর্জাতিক আইন ভাঙছে যুক্তরাষ্ট্র। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হামলা এবং মাদুরোকে আটক করা একটি সার্বভৌম দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ, জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন, লাতিন আমেরিকাকে অস্থিতিশীল করার ঝুঁকি। এই ইস্যুতে চীন দুইবার আনুষ্ঠানিক সতর্কবার্তা দিয়েছে, একবার বেইজিংয়ের সংবাদ সম্মেলনে, আরেকবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে। চীনের দাবি একদম পরিষ্কার, মাদুরোকে মুক্তি দিতে হবে, ভেনেজুয়েলার উপর মার্কিন সামরিক চাপ বন্ধ করতে হবে। জাতিসংঘে চীনের কঠোর বার্তা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে চীনের প্রতিনিধি বলেন, সামরিক শক্তি কোনো সমস্যার সমাধান নয়, শক্তির অপব্যবহার শুধু সংকটকে আরও গভীর করে। চীন জোর দিয়ে বলেছে, ভেনেজুয়েলা একটি স্বাধীন দেশ, সে নিজেই তার রাজনৈতিক পথ বেছে নেওয়ার অধিকার রাখে। লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলকে শান্তির অঞ্চল হিসেবে রাখাই সবার দায়িত্ব। চীনের বক্তব্যে বারবার উঠে এসেছে একটি লাইন, কোনো দেশই বিশ্বের পুলিশ হতে পারে না। মাদুরো বন্দী না প্রেসিডেন্ট। এদিকে নিউ ইয়র্কে আটক নিকোলাস মাদুরো সব অভিযোগ অস্বীকার করেছেন।
তার আইনজীবীরা বলছেন এই গ্রেপ্তার আসলে একটি সামরিক অপহরণ। মাদুরোর দাবি তিনি একজন যুদ্ধবন্দী। রাষ্ট্রপ্রধান হিসেবে তার কূটনৈতিক সুরক্ষা ভঙ্গ করা হয়েছে। ভেনেজুয়েলার ক্ষমতা নিয়েছেন ডেলসি রদ্রিগেজ, যিনি নিজেকে অস্থায়ী প্রেসিডেন্ট ঘোষণা করেছেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, আমরাই এখন নিয়ন্ত্রণে। এই বক্তব্য ভেনেজুয়েলার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ট্রাম্পের দাবি বনাম চীনের সতর্কতা। ডোনাল্ড ট্রাম্প এই অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির প্রশংসা করে বলেছেন, এটি ছিল অসাধারণ সামরিক সাফল্য। বিদ্যুৎ বিচ্ছিন্ন করে পুরো দেশ অচল করা হয়। অভিযান ছিল ট্যাকটিক্যালি ব্রিলিয়ান্ট। কিন্তু চীন এটাকে দেখছে একেবারে উল্টো চোখে। চীনের মতে এটি আইন প্রয়োগ নয়, এটি কূটনীতি নয়, এটি একতরফা শক্তি প্রদর্শন। চীন স্মরণ করিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র অতীতে ইরাক আক্রমণ করেছে, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, লাতিন আমেরিকার বহু দেশে নিষেধাজ্ঞা ও সামরিক হস্তক্ষেপ করেছে। এর ফল কি হয়েছে? যুদ্ধ, অস্থিরতা, সাধারণ মানুষের দুর্ভোগ। চীনের মতে ভেনেজুয়েলার ঘটনা শুধু একটি দেশের সমস্যা নয়, এটি পুরো লাতিন আমেরিকার জন্য একটি বিপজ্জনক দৃষ্টান্ত। চীন ঘোষণা করেছে তারা ভেনেজুয়েলার সরকার ও জনগণের পাশে থাকবে। তারা শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় কাজ করবে। ইরানের পরিস্থিতি এখন সত্যিই ভয়ঙ্কর মোড় নিচ্ছে। দেশ জুড়ে বিক্ষোভ যত বাড়ছে ততই কড়া হচ্ছে সরকারের ভাষা। আর এইবার যে সতর্কবার্তা এসেছে সেটিকে অনেকেই বলছেন ইরানের ইতিহাসে সাম্প্রতিক সময়ের সবচেয়ে কঠোর হুঁশিয়ারি। ইরানের প্রধান বিচারপতি গুলাম হোসেইন মোহসেনি এজেই স্পষ্ট ভাষায় বলেছেন, যারা বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে দেশে অস্থিরতা তৈরি করছে তাদের জন্য আর কোনো দয়া দেখানো হবে না। তার ভাষায়, এখন থেকে কেউ যদি ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে শত্রুকে সাহায্য করে তাহলে কঠোর শাস্তি অনিবার্য। এই বক্তব্যের পেছনে ইঙ্গিত কার দিকে তা বুঝতে কষ্ট হয় না। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাম উল্লেখ করেছে। বলা হয়েছে এই দুই দেশ প্রকাশ্যেই ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে, টুইট করছে, বক্তব্য দিচ্ছে, চাপ সৃষ্টি করছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও একই সুরে কথা বলেছেন। তিনি বলেছেন, এই বিক্ষোভ স্বতঃস্ফূর্ত নয়, এর পেছনে রয়েছে বিদেশি শক্তির উস্কানি। তার মতে, শত্রুরা চায় ইরান ভেঙে পড়ুক, কিন্তু ইরান মাথা নত করবে না। কিন্তু প্রশ্ন হলো, এই বিক্ষোভ শুরুই বা হলো কেন? এর শুরু অর্থনীতি থেকে। ডিসেম্বরে তেহরানের গ্র্যান্ড বাজারে দোকানিরা দোকান বন্ধ করে দেন, কারণ ইরানি মুদ্রার ভয়াবহ পতন। এই অর্থনৈতিক ক্ষোভই ধীরে ধীরে রূপ নেয় রাজনৈতিক বিক্ষোভে। বিক্ষোভ ছড়িয়ে পড়ে ইলাম, লোরেস্তান, কেরমানশাহ, হামাদানি সহ পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে। মানবাধিকার সংগঠনগুলো বলছে দমন পীড়ন ভয়াবহ আকার নিয়েছে। একটি কুর্দি পর্যবেক্ষক গোষ্ঠীর দাবি, প্রথম 10 দিনেই গ্রেপ্তার হয়েছে 1,500-এর বেশি মানুষ। নিহতের সংখ্যা 35 ছাড়িয়েছে বলে দাবি করা হচ্ছে, যদিও সরকারিভাবে ইরান কোনো সংখ্যা জানায়নি। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম অবশ্য বলছে সহিংসতা হয়েছে। ব্যাংকে আগুন, দোকান লুট, পুলিশের সঙ্গে গুলির লড়াই, এসব ঘটনার কথা তারা তুলে ধরছে। মালিক শাহীতে জানাজার সময় সরকার বিরোধী স্লোগান দেওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে দাবি করা হয়েছে। এর মধ্যেই আন্তর্জাতিক চাপ বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, যদি ইরানি নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় তাহলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে। এই বক্তব্য ইরানকে আরও ক্ষুব্ধ করেছে, কারণ 1 বছরেরও কম সময় আগে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালিয়েছিল, যাকে ইরান এখনও জাতীয় অপমান হিসেবে দেখে। ইরানের বক্তব্য পরিষ্কার, তারা মনে করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুগের পর যুগ ধরে ইরানের শত্রু। তাদের ভাষায়, এই দুই শক্তি ইরানের বিজ্ঞানী, কমান্ডার, এমনকি শিশুদের মৃত্যুর জন্য দায়ী। অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করছে, হাসপাতাল থেকে আহত বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা হচ্ছে, যা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। সব মিলিয়ে ইরান এখন এক ভয়ঙ্কর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে চরম অর্থনৈতিক সংকট, অন্যদিকে বিদেশি হস্তক্ষেপের আশঙ্কা। তুরস্ক বনাম ইসরায়েল, আফ্রিকার নতুন খেলা। যখন সারা দুনিয়া ভেনেজুয়েলা, ইরান আর গ্রিনল্যান্ড নিয়ে ব্যস্ত, ঠিক তখনই আফ্রিকার এক কোণে শুরু হচ্ছে এক গুপ্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সংঘাত। এই সংঘাতটি তুরস্ক এবং ইসরায়েলের। এটা শুধু অর্থনীতি বা কূটনীতি নয়, এটা সামরিক, গোয়েন্দা এবং শক্তির খেলা। জানুয়ারির 6 তারিখ তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন ঘোষণা করলেন, পুরো আফ্রিকা এখন তুরস্কের কৌশলগত অগ্রাধিকার। এই ঘোষণা এসেছে ঠিক কয়েক সপ্তাহ পরে, যখন ইসরায়েল প্রথমবারের মতো সোমালিল্যান্ড
সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। সোমালিল্যান্ড হলো এমন একটি অঞ্চল যা দশকের পর দশক ধরে স্বশাসিত, কিন্তু আনুষ্ঠানিকভাবে সোমালিয়ার অংশ। ইসরায়েলের লক্ষ্য এখানে সামরিক আধার তৈরি করা, যাতে তারা হুথি বাহিনীর হুমকি মোকাবিলা করতে পারে এবং লোহিত সাগরের নৌ পরিবহন রক্ষা করতে পারে। আর তুরস্ক তারা আফ্রিকার হৃদয়ে নিজের প্রভাব বিস্তার করতে চাইছে, শক্তি, অর্থনীতি এবং কূটনীতিতে সামঞ্জস্য বজায় রেখে। তুরস্ক শুধু বাণিজ্যিকভাবে নয়, সামরিক ও গোয়েন্দা দিকেও সক্রিয়। তারা সরবরাহ করেছে বাইরাক্তার TB2 ড্রোন, প্রশিক্ষণ দিচ্ছে আফ্রিকার সামরিক বাহিনী। লিবিয়া, সোমালিয়া, সুদান এসব জায়গায় তুরস্কের কার্যক্রম ইতিবাচক ফল দিচ্ছে। তুরস্কের বাণিজ্য আফ্রিকার সঙ্গে 2003 থেকে 8 গুণ বৃদ্ধি পেয়ে 2022 সালে $40.7 বিলিয়ন পৌঁছেছে। দূতাবাসের সংখ্যা বেড়েছে 12 থেকে 44। এটি শুধু অর্থনৈতিক প্রভাব নয়, সামরিক ও নিরাপত্তার প্রভাবও। ইসরায়েলের সোমালিল্যান্ড স্বীকৃতি তুরস্কের প্রভাবকে সরাসরি চ্যালেঞ্জ করছে। সোমালিয়া এই স্বীকৃতিকে অবৈধ ঘোষণা করেছে। তুরস্ক, মিশর এবং জিবুতি একসঙ্গে দাঁড়িয়ে ইসরায়েলের পদক্ষেপের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছে। তুরস্ক আফ্রিকায় বিনিয়োগ করছে অবকাঠামো, মানবিক সহায়তা, সামরিক প্রশিক্ষণ এবং কূটনৈতিক সমর্থন দিয়ে। এটি শুধু সহমর্যাদা নয়, বরং দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা। আফ্রিকায় শুরু হয়েছে নতুন গ্রেট গেম, সাহেল অঞ্চল, হর্ন অফ আফ্রিকা। এখানে তুরস্কের গোয়েন্দা কার্যক্রম, বিশেষ বাহিনী প্রশিক্ষণ এবং গোপন অভিযান বাড়ছে। ইসরায়েলের পদক্ষেপ তুরস্কের প্যান আফ্রিকান মডেলকে হুমকির মুখে ফেলেছে। এই সংঘাত ভবিষ্যতে শুধু হর্ন অফ আফ্রিকা নয়, পুরো আফ্রিকায় তুরস্ক এবং ইসরায়েলের প্রভাবকে প্রভাবিত করতে পারে। ভেনেজুয়েলা বা ইরান নিয়ে আমরা যতই আলোচনা করি, আফ্রিকা এখন গোপন সামরিক এবং কূটনৈতিক যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে। তুরস্ক এবং ইসরায়েলের এই সংঘাত আগামী বছরগুলোতে নতুন মাত্রা যোগ করতে পারে। কে জিতবে আফ্রিকার এই নতুন খেলা? 2025 সালের জানুয়ারিতে ইসরায়েলি সরকারের গঠিত ন্যাগেল কমিটি একটি রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে যে দেশটি তুরস্কের সাথে সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া উচিত। তখন ইসরায়েলের একটি সরকারি কমিটি জানিয়েছে তুরস্কের অটোমান সাম্রাজ্যের প্রভাব পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টা অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করতে পারে।